প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে শুরু করব ল 5, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, 1908 সালের দেওয়ানি কার্যবিধি, সিপিসি সংক্ষেপে। তো আমার নোটে এটা অবস্থান 5 নম্বরে, আর যদিও বার কাউন্সিল সিলেবাসে এটা 1 নম্বর আইন, তাই না? জি স্যার। তো পড়ছি আইন 5, দেওয়ানি কার্যবিধি। সিলেবাসটা দেওয়া আছে এখানে, অনেক বড় একটা সিলেবাস, দেখবেন 2 কলমে করে দেওয়া আছে। সিলেবাসটা এক পলক দেখে নিলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে। এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আমি আপনাদের এবার কি কি টপিক পড়তে হবে, এমসিকিউ এ ধারাভিত্তিক পড়াশোনা করতে হয়, কিন্তু রিটেনে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হয়। এখানে সূচিপত্র দেওয়া আছে শুধুমাত্র এই সাবজেক্টের জন্য। আমরা এখানে 14টা টপিক সিলেক্ট করেছি আপনাদের জন্য। কিছু টপিক বড় আছে, বেশি আলোচনা, কিছু টপিক কম আছে। আজকে একটি টপিক আলোচনা করব। প্রথমটি ক্লাসিফিকেশন অ্যান্ড জুরিসডিকশন অব দ্য সিভিল কোর্টস, দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ এবং ক্ষমতা বা ইখতিয়ার। টপিক 1, ক্লাসিফিকেশন অ্যান্ড জুরিসডিকশন অব দ্য সিভিল কোর্টস, দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ ও ইখতিয়ার বা ক্ষমতা। প্রতিফলিত ধারা, কোন ধারাগুলো আমাদের টার্গেট করতে হবে সিপিসির? 3, 20, 21 এবং আদেশ 1 ও 2। কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে এই টপিক থেকে এখানে দেওয়া আছে, এক পলকে দেখে নিতে পাচ্ছেন আপনারা। এরপরে আমরা চলে যাব আলোচনায়। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। প্রথম প্রশ্ন, দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ আলোচনা করুন। প্রথমে আমাদের দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ জেনে নিতে হবে। কয় কয় শ্রেণীর দেওয়ানি আদালত আছে? দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ। জি স্যার। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 3 নং ধারায় দেওয়ানি আদালতের কথা বলা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে, মহামান্য আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। মহামান্য হাইকোর্ট বিভাগের অধস্তন জেলা পর্যায়ে 5 ধরনের দেওয়ানি আদালত রয়েছে, যা নিম্নরূপ। আমি যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কথা উল্লেখ করলাম, অনেক জায়গায় কিন্তু এগুলো উল্লেখ করেনি, জাস্ট এই যে নিচে 5 প্রকারের আদালত সেটা উল্লেখ করেছে। কিন্তু বলে রাখা ভালো, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট, এই 2টি বিভাগ, এই 2টি বিভাগেও কিন্তু দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকারের মামলা বিচার করা হয়। অতএব আমরা সিভিল কোর্ট আলোচনা করব, হাইকোর্ট আর আপিল বিভাগকে বাদ দিব, সেটা তো হয় না, তাই না? জি স্যার। তো এই এই হাইকোর্টের নিচেই যে অধস্তন আদালত আছে, লোয়ার বা সাবঅর্ডিনেট কোর্ট আছে, সেগুলোই হচ্ছে 1 নম্বরে আছে জেলা জজ আদালত, জেলা পর্যায়ের সর্বোচ্চ দেওয়ানি আদালত। এবং জেলা জজ আদালতের পাশাপাশি সম এখতিয়ার সম্পন্ন আদালত আরেকটি হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত। অতিরিক্ত বলা হচ্ছে যে ইনি জেলা জজ আদালতেরই কাজ করেন, কিন্তু অতিরিক্ত চাপগুলো ইনি নেন আর কি। তার মানে যে ক্ষমতা জেলা জজের আছে ঠিক একই ক্ষমতা অতিরিক্ত জেলা জজ আদালতেরই আছে, আদালতেরও আছে। যুগ্ম জেলা জজ আদালত, তারপরে সিনিয়র সিভিল জজ আদালত এবং সিভিল জজ আদালত। আগে ছিল সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, তো সহকারী শব্দটা বাদ গেছে, গিয়ে সিভিল জজ যুক্ত হবে। আপনাদের নোটে দেখেন যে সহকারী জজ শব্দটা আছে, আপনারা সহকারী কেটে সিভিল শব্দ দুইটি 4 এবং 5-এ যুক্ত করে নেবেন। বুঝতে পারলেন কি সংশোধন করতে বললাম? স্যার আমাদের স্যার সিভিলই আছে। আপনারটাতে সিভিল আছে, তাহলে আপনি রিসেন্টলি প্রিন্ট করা নোট নিয়েছেন, তাই না? না আপনি সংশোধন করে আমারটা নিয়েছেন? স্যার- আমি বলছি যে আপনার এই যে 135 পৃষ্ঠা নোটের এই যে 4 এবং 5 নম্বরে সিনিয়র সিভিল জজ আদালত এখানে লেখা আছে, আপনার নোটে কি লেখা আছে? সিভিল জজ লেখা আছে স্যার। সিভিল জজ লেখা জজ আছে, আদালত। আচ্ছা। তাহলে সংশোধন করার পরের প্রিন্ট আপনার কাছে গেছে।
আচ্ছা, তো যাদের সহকারী জজ লেখা আছে তারা সংশোধন করে নেবেন। তাহলে এখানে প্রথমে 1 নম্বর প্রশ্নে জাস্ট শ্রেণী বিভাগ, তাই বলে দিলাম কি কি। এখতিয়ার বলতে কি বুঝেন? দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ আলোচনা করুন। এখন যদি প্রশ্ন আসে দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ ও এখতিয়ার আলোচনা করুন, তখন 1 আর 2 প্রশ্ন দুইটা একসঙ্গে আলোচনা করতে হবে, তাই না? জি স্যার। এখতিয়ার কাকে বলে আমরা জেনে নিই। জুরিসডিকশন। আদালতের এখতিয়ার বলতে বোঝায় আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আদালতের কোনো মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করার ক্ষমতা বা আইনগত অধিকার। তা আদালতের যে ক্ষমতা বা আইনগত অধিকার কি করার, একটা মামলা অ্যাডমিট করার বা গ্রহণ করার, ফাইলিং নেওয়ার, এবং যত ধরনের শুনানি করা, অ্যাডভোকেটদের বকবকানি শোনা, তাই না, কথা শোনা, জি স্যার। এবং নিষ্পত্তি করা মানে রায় দেওয়া, এই ক্ষমতাগুলোকেই বলা হচ্ছে এখতিয়ার। অর্থাৎ কোনো আদালত কোন ধরনের মামলা বিচার করবে, এটি যে ক্ষমতার দ্বারা নির্ধারিত হয় সেটি আদালতের এখতিয়ার। তাহলে এখতিয়ারের একটা সহজ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম, বোঝা গেল ভাই? জি স্যার। মূলত এটি সুন্দর হলো করে বোঝা গেছে। আদালতের দ্বারা প্রদত্ত সেই সীমা। এটি মূলত এটি হলো আইনের দ্বারা প্রদত্ত সেই সীমা ও ক্ষমতা যার মধ্যে থেকে আদালত বিচারিক কার্য সম্পাদন করে থাকেন। মানে আইন যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, যে আদালতকে ততটুকু ক্ষমতা প্রয়োগ করেই মামলার বিচার বিচারিক কার্য। কার্য পরিচালনা করে থাকেন। এটা হচ্ছে এখতিয়ার। এখতিয়ারের বাইরে কাজ করার সুযোগ নেই। দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ। এবার এখতিয়ার সংজ্ঞা দিলাম, এখতিয়ার আলোচনা করতে বলেছে দেওয়ানি আদালতের, সেটা আলোচনা করব। তো দেওয়ানি আদালত সমূহের প্রাথমিকভাবে 3 ধরনের এখতিয়ার আমরা দেখতে পাই। কি কি? আর্থিক এখতিয়ার, ইংরেজি হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন। 2 নম্বর আঞ্চলিক বা স্থানীয় এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। এবং 3 নম্বরে হচ্ছে বিষয়বস্তু এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। হ্যাঁ, স্বপ্না আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, ভালো আছেন? এই যে একের এক এক জেলা জজ আদালত, আরেকবার একটু যদি বলতেন প্লিজ। এখানে লিস্ট দেওয়া আছে 5 প্রকার আদালতের। হ্যাঁ, এখানে জি, আপনার নোটেও তো আমি দেওয়াই বলি। আছে। জি, ওই যে কোনটা যেন ঠিক করতে হবে। জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সিভিল জজ আদালত, সিভিল জজ আদালত। হ্যাঁ, ঠিকই আছে, সিভিল থাকলে সমস্যা নাই। যাদের নোটে জি সহকারী শব্দটা লেখা আছে তারা সহকারী কেটে সিভিল করে নেবেন, এটা বলেছি। জি জি, আমি একটু দূরে ছিলাম তো বই থেকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এখতিয়ার 3 প্রকার, 3 ধরনের এখতিয়ার আমরা দেখছি। এছাড়াও দেওয়ানি আদালতের আরো 5 ধরনের এখতিয়ার রয়েছে। কি কি এখতিয়ার? 1 নম্বর হচ্ছে আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন, আপিল এখতিয়ার বা অ্যাপিলেজ জুরিসডিকশন, পুনর্নিরীক্ষণ এখতিয়ার বা রিভিশন জুরিসডিকশন, পুন বিবেচনা এখতিয়ার বা রিভিউ জুরিসডিকশন, প্রশাসনিক এখতিয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন। এগুলো সবই সিভিল আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। তাহলে আমরা একটু আগে আর্থিক এখতিয়ার দেখলাম, এবার আদালত সমূহের আর্থিক এখতিয়ার নিম্নরূপ। আর্থিক এখতিয়ার একটু বিস্তারিত আমরা জানব। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 বা দেওয়ানি আদালত আইন 1897, যেটা সংশোধনী 2021-এ হয়েছে, এর 18 ধারার বিধান মতে জেলা জজ ও যুগ্ম জেলা জজ আদালতের আদি এখতিয়ার সীমাহীন, অর্থাৎ 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন পর্যন্ত। হ্যাঁ, আনোয়ার ভাই, আপনার ক্যামেরা অফ থাক। আসসালামু আলাইকুম স্যার। আপনার ক্যামেরা আমি অফ করে দিলাম, আপনার অডিও শুনতে পাচ্ছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই যে আমরা যদি এখানে দা সিভিল কোড অ্যাক্ট 1887 এর 18 ধারার বিধান মতে, আবার ইংরেজি লিখলে তো বাংলা লেখা দরকার নাই স্যার। হ্যাঁ, আপনি ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা লিখবেন, কিন্তু বোঝানোর জন্য আমি দুইটাই রেখেছি, আপনি যে কোনো একটা লিখেন তাহলে হবে। বুঝছেন স্যার? আপনি যে কোনো একটা লিখলেই হবে এখানে। ঠিক আছে, ইংরেজিটা ঠিক লিখেন। আছে স্যার। হ্যাঁ, তো বোঝার সুবিধার্থে আমি দুইটাই দিয়েছি।
আর আপনার ওখানে নেটওয়ার্ক ইস্যু, তাই আপনার কথা বেঁধে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। অত্র আইনের 19 ধারা বিধান মতে, 19 ধারা কি বলা হচ্ছে? সিভিল জজ আদালতের আর্থিক এখতিয়ার হবে অনধিক 15 লক্ষ টাকা, অর্থাৎ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। 1 টাকা থেকে 15 লক্ষ। সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার হচ্ছে অনধিক 25 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 15 লক্ষ, 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। এগুলো কিন্তু আমরা যে এমসিকিউ ক্লাসে বিস্তারিত চার্ট আকারেও এমপিও দেখেছি। হ্যাঁ, জি আর্থিক এখতিয়ার বৃদ্ধি পাওয়ায় যুগ্ম জেলা জজ ও সিনিয়র জজ আদালতে বিচারাধীন যথাক্রমে 25 লক্ষ ও 15 লক্ষ টাকার নিম্নের আর্থিক মূল্যমানের মোকদ্দমাসমূহ জেলা জজ উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে এই সংশোধনী পাশ হওয়ার 90 দিনের মধ্যে বদলি বা স্থানান্তর করার আদেশ দিবেন। এটা এই সংশোধনীতে বলা হচ্ছে 21-এর। আর বদলি বা স্থানান্তরকৃত মোকদ্দমাগুলো বিচারের যে পর্যায়ে ছিল উক্ত পর্যায় থেকে বিচার কার্য অগ্রসর হবে। হ্যাঁ, নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে এই যে সিভিল জজ যেটা বললেন স্যার, এখানে কি আমরা ওই যে সিনিয়র জজ এবং সহকারী সিনিয়র এই কথাগুলো কি ব্যবহার করা যাবে না স্যার? সহকারী শব্দটার ব্যবহার করা যাবে না, কারণ আইন সংশোধন ওটা হয়ে পরিবর্তন civil জজ সহকারী শব্দটা কেটে সিভিল শব্দটা যুক্ত হয়েছে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। আচ্ছা। অত্র আইনের 21 ধারার বিধান মতে, 21 ধারা কি বলা হচ্ছে? ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল। আমরা আপিল এখতিয়ার দেখব, যে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ আদালতের আপিল এখতিয়ার থাকবে। কোনো সিভিল মামলার যদি মূল্যমান 5 কোটি টাকা হয়, তাহলে সেটা জেলা জজ আদালতে আপিল করা যাবে। কিন্তু সেটার 5 কোটি টাকা যদি পার হয়ে যায়, 5 কোটির অধিক হয়ে যায়, তাহলে আর জেলা জজে আপিল চলবে না। কারণ 5 কোটি টাকা পর্যন্ত আপিল নেওয়ার ক্ষমতা আছে জেলা জজ আদালতের। তার উপরে চলে গেলে মহামান্য হাইকোর্ট বিভাগে মহামান্য আপিল করতে হবে। তাহলে 5 কোটি টাকার অধিক হলে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। বড় মামলা, তাই বড় কোর্টে যেতে হবে, তাই না? জি স্যার এটা দ্বারাই কিন্তু ক্ষমতা নির্ধারণ করে দেওয়া হলো, কার কতটুকু ক্ষমতা। এখতিয়ারের সংজ্ঞার সাথে মিল পাচ্ছেন এগুলো? জি স্যার জি স্যার 1-এর ক, শুধুমাত্র আর্থিক এখতিয়ার বৃদ্ধির কারণে হাইকোর্টে বিচারাধীন কোনো আপিল জেলা জজ আদালতে বদলি বা স্থানান্তর করা হবে না। সিভিল জজ, সিনিয়র সিভিল জজ ও যুগ্ম জেলা জজ আদালত প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল হবে। তাহলে জেলা জজ আদালতের আপিল এখতিয়ার কি, সেটা আমরা এখানে দেখলাম। আমরা আলোচনা করছি আদালতের এখতিয়ার, সিভিল কোর্টের। উল্লেখ যে অন্য কিছু বলা না থাকলে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের রায় ও আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এটাই সাধারণ নিয়ম। মানে জেলা জজের উপরেই তো কোথায় যেতে হবে? হাইকোর্টে, তাই না? জি স্যার হাইকোর্টে দেখতে হবে। আর জেলা জজের বিরুদ্ধে হাইকোর্টে গেলে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধেও হাইকোর্টে, কারণ জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ক্ষমতা সেম। দেওয়ানি আদালতের আদালত ভিত্তিক এখতিয়ার সমূহ। জেলা জজ আদালত রিভিশন এখতিয়ার, দেওয়ানি বিষয়বস্তুর আপিল যার মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা এবং প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদির বিচার করে থাকেন। যেমন প্রবেটের মামলা কিন্তু জেলা জজ আদালতের এখতিয়ারে, সাকসেশন মামলা জেলা জজ আদালতের এখতিয়ারে, অরিজিনাল জুরিডিকশন আছে। তার মানে জেলা জজ আদালতে কিন্তু স্যার মামলা ফাইলিং। বলেন। স্যার প্রবেটটা কি? প্রবেট হচ্ছে যখন কোনো কেউ উইল করে যাবেন, তো উইল করার পরে, উইল করে তিনি মৃত্যুবরণ করলে উইলে যেটা লিখে গেছেন সেই উইলটা কার্যকর হয়ে যাবে, যে আমার মৃত্যুর পরে আমার সমুদয় সম্পত্তি আমার বড় সন্তান পাবে। এভাবে উইল করে গেল এক ব্যক্তি। এখন বড় সন্তান সেগুলো নিতে যাচ্ছে, অন্যান্য সন্তানরা বাধা দিচ্ছে, মানে এই উইল আমরা মানি না। অন্যান্য সন্তান যদি এই কথা বলে, তখন এই উইলটা কার্যকর করার জন্য আদালতে মামলা করতে হয়। দ্যাট ইজ প্রবেট স্যুট। ওকে। জি স্যার উইল কার্যকর করার জন্য যে মামলা, তাকে বলে প্রবেট।
শুট। অতিরিক্ত জেলা জজ আদালত জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন করে থাকেন। মানে অতিরিক্ত জেলা জজ আদালতে সরাসরি যাওয়া যায় না। জেলা জজ আদালতে কোনো মামলা বদলি হবে, তিনি যেগুলো অতিরিক্ত চাপ হবে সেগুলো দিয়ে দিবে হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালতে। তার মানে শুধুমাত্র জেলা জজ আদালত যদি কোনো কিছু মামলা বদলি করে দেয় তবেই অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা যায়, তাছাড়া অন্য উপায়ে সরাসরি মামলা যায় না। মানে সবসময় জেলা জজ আদালতের হয়েই মামলা যায় অতিরিক্ত জেলা জজের কাছে। বুঝতে পারলেন? জি স্যার। কোনো মামলা সরাসরি অতিরিক্ত জেলা জজে বদলি হয় না, আগে জেলা জজে বদলি হবে, জেলা জজ তারপরে দিবেন অতিরিক্ততে। যুগ্ম জেলা জজ সকল প্রকার দেওয়ানি মামলা যার মূল্য 25 লক্ষ টাকার থেকে অসীম সেটা যাবে যুগ্ম জেলা জজে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি যুগ্ম জেলা জজে। রিভিশন জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ রিভিশন জেলা জজে আগে ফাইলিং হবে, তারপর বিচারের মানে শুনানির জন্য যদি যুগ্ম জেলা জজে রিভিশন এখতিয়ার দেয় যে এই রিভিশনটা আপনি শোনেন, সেই ক্ষেত্রে যাবে। আপিল জেলা জজ কর্তৃক প্রেরিত আপিল সমূহ ছোট ছোট মামলার আপিল যুগ্ম জেলা জজে শুনানি হবে। জেলা জজে আগে কি হবে? আপিল ফাইলিং হবে, তারপরে জেলা জজ যদি যুগ্ম জেলা জজকে আপিল শুনানির জন্য দেয় কিছু কিছু ম্যাটার্স, সেগুলো যুগ্ম জেলা জজে শুনানি করতে পারবে। কিন্তু সরাসরি যুগ্ম জেলা জজে আপিল করা যায় না, কারণ তার আপিল এখতিয়ারই নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু এই যে এখানে লিখছি আপিল এখতিয়ার কিভাবে প্র্যাকটিস করে, জেলা জজ কর্তৃক প্রেরিত আপিল সমূহ মামলা সমূহ। বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। জেলা জজ যে আপিল দেখবেন যে যুগ্ম জেলা জজও কিছু আপিল মামলা শুনানি হচ্ছে, কেন? কারণ সেখানে বদলি হয়ে এসেছে, কার মাধ্যমে? জেলা জজের মাধ্যমে। বুঝতে পেরেছেন? জি স্যার। সিনিয়র সিভিল জজ এই কোর্টের এখতিয়ার দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্য মান 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। আমরা আর্থিক এখতিয়ার মধ্যে এই বিষয়টা দেখিয়েছি। হ্যাঁ, তাহলে সিভিল জজ দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান সর্বোচ্চ 15 লক্ষ টাকা। স্মল ক্লজেস কোর্ট আছে, স্মল ক্লজেস আদালত ক্ষুদ্র মামলা নিষ্পত্তি করে থাকে যার মূল্য সর্বোচ্চ 25,000 টাকা। 25,000 টাকা পর্যন্ত যে মামলার বিচার হয় যে কোর্টে, সেটা হচ্ছে স্মল ক্লজেস কোর্ট। পারিবারিক আদালতও কিন্তু অনেকটা দেওয়ানি প্রকৃতির একটা আদালত। হ্যাঁ, তাই দেওয়ানি আদালতের সাথে একীভূত হয়ে কাজ করে পারিবারিক আদালত বা ফ্যামিলি কোর্ট। পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 অনুযায়ী অত্র আইনের অধীনে দায়েরকৃত পারিবারিক বিষয়াদি সংক্রান্ত বিষয়াদি যথাক্রমে এই বিষয়াদি 2বার আসছে, একবার কেটে দিবেন। তালাক, দেনমোহর, ভরণপোষণ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং নাবালকের অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়াদির মামলার বিচার অত্র আদালতে সম্পন্ন হয়ে থাকে। হ্যাঁ, আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার, স্মল ক্লজেস কোড বলতে কি বোঝায় এটা বুঝি না স্যার। ছোট ছোট মামলার বিচার যে কোর্টে হয়, ওই একই কোর্টে মনে করেন যে 25,000 টাকা মূল্যের, সর্বোচ্চ 25,000 টাকা মূল্যের একটা মামলা। বুঝতে পেরেছেন? মনে করেন একটা ক্ষতিপূরণের মামলা করেছে একজন, যেই ক্ষতিপূরণের পরিমাণ উনি দেখাইছেন 20,000 টাকা বা সর্বোচ্চ 25,000 টাকা, সেটা স্মল ক্লজেস কোর্টে হবে। মানে ছোট স্মল ক্লজ বলতে ছোট কারণ সংক্রান্ত মামলা। বুঝতে পেরেছেন? 25,000 টাকার বেশি হলে জি সেটার স্যার। স্মল কজ থাকে না, বড় কজ হয়ে যায়, তখন সাধারণ কোর্টে হবে, সিভিল কোর্টে হবে। বুঝতে পেরেছেন? তো স্মল জি কজ স্যার। কোর্ট এটাও কিন্তু জি সিভিল স্যার। কোর্ট, কিন্তু ছোট ছোট মামলা, পিটি কেস। হ্যাঁ, জি বুঝেছেন? স্যার। জি স্যার। এবার দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বোঝেন? মানে সিভিল ন্যাচারের শুট, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? দেওয়ানি প্রকৃতির মামলা কোনো বিষয়ে অধিকারের দাবি বা সম্পত্তির দাবি বা কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে যে মামলা করা হয় তাকে দেওয়ানি প্রকৃতির মামলা বলে। সম্পত্তির ওপর স্বত্ব ও দখলের অধিকার নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে যে মামলা মাধ্যমে তা নিষ্পত্তি করা হয় তাও দেওয়ানি প্রকৃতির মামলা। দেওয়ানি মামলাকেই আদালতের ভাষায় মোকদ্দমা বলা হয়ে থাকে। অনেক সময় দেখবেন যে কি বলছে, মোকদ্দমা বলছে। কি বলছে?
মোকদ্দমা। তো দেওয়ানি মামলাকেই আদালতের ভাষায় অনেক সময় মোকদ্দমা বলা হয়। হ্যাঁ, সিভিল কেসকেই, সিভিল সুটকে মোকদ্দমা অনেক সময় বলা হয়, কিন্তু ক্রিমিনাল কেসকে কিন্তু মোকদ্দমা বলা হয় না প্রচলিত ভাষায়। এই ধরনের মামলা হলো ব্যক্তির সাথে ব্যক্তির, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের বিরোধ সংক্রান্ত মামলা, যা নিষ্পত্তি হয় সাধারণত ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে বা অধিকার ফিরিয়ে দিয়ে। দেওয়ানি প্রকৃতির মামলা হচ্ছে সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে সেসব মামলা উত্থাপিত হয়, যেসব মামলা উত্থাপিত হয় সেসব মামলাই দেওয়ানি প্রকৃতির মামলা। যেমন স্থাবর সম্পত্তির দখল ও মালিকানা সংক্রান্ত মামলা, যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা করি। ঘোষণামূলক মামলা, এটাও সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে। ভরণ পোষণের মোকদ্দমা, এটা আছে পারিবারিক অধ্যাদেশে। অভিভাবকত্ব পারিবারিক বা পিতৃত্ব নির্ধারণের মামলা, এটাও পারিবারিক। এছাড়াও কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিংবা ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, এটাও সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়। কোনো সরকারি, বেসরকারি বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের পদ সংক্রান্ত যে কোনো মামলাও দেওয়ানি প্রকৃতির মামলা। যেমন ওইরূপ প্রতিষ্ঠানসমূহের কোনো পদাধিকারী ব্যক্তির পদের বৈধতা, একজন প্রিন্সিপাল, হ্যাঁ, জোর করে নিজেকে কলেজের প্রিন্সিপাল ঘোষণা করে তিনি চেয়ারে বসে গেছেন। হয়তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফিজিক্স ডিপার্টমেন্টের যিনি হেড তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা দিয়ে চেয়ারম্যানের সিটে বসে গেছেন। এখন অন্যরা বলছেন আপনাকে আমরা চেয়ারম্যান মানি না। এটা নিয়ে যদি ঝামেলা তৈরি হয় তাহলে মামলা হতে পারে, পদ নিয়ে মামলা। অপসার বা অবসর সংক্রান্ত যে কোনো মোকদ্দমা দেওয়ানি আদালত নিষ্পত্তির জন্য গ্রহণ ও বিচার করে থাকে। একজন মনে করেন অবসরে গেছেন, তার টাকা পয়সা নিষ্পত্তি হচ্ছে না, সেটা নিয়ে যদি মামলা করে সেটাও সিভিল। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পূর্ণতই ধর্মীয় বিষয় সম্পর্কে কোনো মোকদ্দমা দেওয়ানি আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারে না। তবে হ্যাঁ, ধর্ম সংক্রান্ত যদি কোনো ঝামেলা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সিভিল নেচারের মধ্যে পড়বে না। যেমন কোনো মসজিদের ইমামের নামাজ পড়ার রীতি সংক্রান্ত কোনো মামলা দেওয়ানি মামলা নয়। কেউ যদি ইমাম সাহেব সঠিক নিয়মে নামাজ পড়ছে না, এটা নিয়ে যদি একটা সিভিল মামলা করতে যায় হবে না, কারণ এটা সিভিল নেচারের মধ্যে পড়েই না। ধর্মীয় সংক্রান্ত বিষয়ে আদালত নাক গলাবে না। বুঝতে পেরেছেন? তবে কোনো জি স্যার। ওয়াকফার অধীনে পরিচালিত সম্পত্তির প্রশ্নে যে কোনো মামলা তা দেওয়ানি প্রকৃতির। মনে করেন সম্পত্তি ওয়াকফ করে দেয় না, মানে ওই যে জনস্বার্থে দান করে দেয়, মসজিদ, তারপরে মন্দির, হ্যাঁ, ওয়াকফ। হ্যাঁ ওয়াকফ বা ওয়াকফার যেটাই বলি না কেন, তারপরে মনে করেন ঈদগাহ, এই উদ্দেশ্যে কোনো সম্পত্তি কি করে দেওয়া হচ্ছে, দান করে দেওয়া হচ্ছে। এখন দান করে দেওয়া হয়, ওই সম্পত্তি নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, যদিও সেটা ধর্মীয় কাজে দিচ্ছে, তাহলে কিন্তু মামলা হবে দেওয়ানি প্রকৃতির। কিন্তু ধর্মীয় যে রীতিনীতি, এটা নিয়ে যদি সমস্যা তৈরি হয়, এটা আদালতে কোনো সিভিল নেচারে মামলা করে সমাধান করা যাবে না। তো ধর্ম নিয়ে আবার যদি মারামারি হয়ে কারো যদি ক্ষতি হয়, প্রাণনাশ হয় বা কেউ আহত হয়, সেক্ষেত্রে আবার পেনাল কোর্টে মামলা হবে, সেটা ক্রিমিনাল প্রকৃতির মামলা, সেটা ভিন্ন জিনিস। হ্যাঁ, জি স্যার। আনোয়ার ভাই বলেন। ভাই প্রশ্নের উত্তর পাইয়া গেছি স্যার। আচ্ছা ঠিক আছে। হচ্ছে ধর্ম নিয়ে যে মারামারি দেওয়া ওই জায়গায় পেয়ে গেছি স্যার। ধর্ম নিয়ে মারামারি হলে তো মানুষের গায়ে হাত দেওয়া হলো ভাই, সেক্ষেত্রে তো পেনাল কোর্টে মামলা হবে, ক্রিমিনাল কেস হয়ে যাবে। তার মানে ধর্মের ভিতরের বিষয় নিয়ে কিন্তু আদালত নাক গলাবে না, যার ধর্ম সে পালন করুক, এই হচ্ছে বিষয়। জি স্যার। মামলার কারণ বা কজ অব অ্যাকশন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, 2 নম্বরের আসতে পারে। মামলার কারণ বা কজ অব অ্যাকশন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অধিকার উদ্ভব হয় তাকে মামলার কারণ বলে। মানে যে কারণে মামলা করছে এটাই মামলার কারণ। বুঝতে পেরেছেন? মনে জি করেন স্যার, আপনি এটাই সহজ কথা। আপনি একজনের কাছে টাকা পান, 50,000 টাকা ধার দিয়েছেন, তার কাছে যাচ্ছেন, ভাই দিব, ভাই 2 দিন পরে দিব, 2 দিন পরে দিব। 6 মাসের মধ্যে দেওয়ার কথা, 8 মাস হয়ে গেছে দিচ্ছে না, 1 বছর হয়ে গেছে দিচ্ছে না, 2 বছর হয়ে গেছে দিচ্ছে না, কিন্তু সে দিব বলছে। কি বলছে? দিব ভাই, আর কিছুদিন সময় দেন, কাল ক্ষেপণ করছে।
কিন্তু সে একবারও বলেনি দিব না, যা পারো তাই করো, মানে দিতে অস্বীকার করছে না। যতদিন না দিতে অস্বীকার করবে ততদিন কিন্তু মামলার কি হবে না, মামলা করার কারণ উদ্ভব হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে দেখবেন যে ধারের টাকা দিচ্ছে না, আমরা মামলা করে লিখি অস্বীকারের তারিখ, কবে অস্বীকার করলো। অস্বীকার করুক আর না করুক, আমাদের মামলা করার স্বার্থে একটা তারিখ দিয়ে দিও। অস্বীকার একটা তারিখ দিতে হবে এবং একটা ঘটনা সাজাতে হবে, মানে অস্বীকার আমাদের দেখাতে হবে। বুঝতে পারেননি? অস্বীকার না জি স্যার। দেখালে মামলাই হবে না। আবার সিভিল মামলায় মামলার কারণ কবে উদ্ভব হলো, কি কারণে মামলা করলেন, এই তারিখটা যদি বাদী বলতে ভুল করে তাহলে কিন্তু মামলা ডিক্রি নাও পেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কজ অফ অ্যাকশন কিভাবে এবং কত তারিখ উদ্ভব হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার। যেহেতু মামলার কারণ উদ্ভবের তারিখ হতে মামলা দায়ের করার তামাদির মেয়াদ গণনা করা হয়, তাহলে তামাদির মেয়াদও কিন্তু কারণ উদ্ভব থেকে শুরু হয়। আমরা তামাদি আইনের অনুচ্ছেদ 183-তে যে কলামগুলা দেখি যে এত মাস বা এত দিন বা এত বছরের মধ্যে মামলা করতে হবে। যেমন কোনো চুক্তি ভঙ্গ হলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, যেদিন থেকে চুক্তি ভঙ্গ হচ্ছে সেদিন থেকে, বা যেদিন থেকে চুক্তি পালনে অস্বীকৃতি জানাচ্ছে সেদিন থেকে। হ্যাঁ, তো এই যে তামাদির যে মেয়াদ গণনা করব, 1 বছরের মধ্যে তো মামলা করবো, কারণ কত তারিখ থেকে শুরু হবে এই কাউন্ট করার জন্য কিন্তু কি কজ অফ অ্যাকশনটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাই না? জি স্যার। তো যেহেতু মামলার কারণ উদ্ভব এর থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হয়, সেহেতু মামলার কারণ উদ্ভবের তারিখ হতে তারিখ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিটি মামলা দায়ের করার ক্ষেত্রে আর্জিতে মামলার কারণ উদ্ভবের বিষয় ও এর তারিখটি স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। সেই সাথে মামলার কারণ উদ্ভব যে উক্ত আদালতের স্থানীয় এখতিয়ারের অন্তর্গত, মানে এই মামলাটা যে এই এলাকারই, সেটা বোঝাতে হবে। তা অবশ্যই নিশ্চিত হতে হয়। মামলার কারণ আর্জিতে উল্লেখ করা না হলে মামলাটি খারিজ হয়ে যায়, কারণ অভাবে খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মামলার আপনি আর্জি লিখেছেন সুন্দর করে, কিন্তু কি কারণে কত তারিখে মামলার কারণ উদ্ভব হলো এই লাইনটা শুধু দেননি, একটা পয়েন্ট নাই, মামলা খারিজ হয়ে যাবে, কারণ দোষে খারিজ। তো এটা তো স্যার মামলার মূল বিষয় তো থাকতো না তাইলে। হ্যাঁ, কারণ আপনার মামলার যদি কারণ না থাকে আপনি কি চাইবেন, তাই না? জি স্যার। প্রার্থনা তখন সঠিক হবে না। আচ্ছা, এখানে একটা বিষয়, স্থানীয় এখতিয়ার, এটা একটা কারণের সাথে যুক্ত কেন? কারণ এই মামলাটার কারণ কোন এলাকায় উদ্ভব হয়েছে, যে এলাকায় উদ্ভব হয়েছে সেই এলাকায় মামলা করতে হবে, তাই না? কোন এলাকার সম্পত্তি নিয়ে ঝামেলা, ওই এলাকায় ওই কোর্টে মামলা করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা স্যার, বুঝো তারপরে ফুল শুরু হয়ে গেলাম হইলে 3 5 এমপি স্যার বাজিতপুরের মধ্যে নিকলের মধ্যে। আনোয়ার ভাই লাইনে আছেন কিন্তু অন্যদের সাথে গল্প করছেন। দেওয়ানি মামলার ধাপসমূহ লিখুন। দেওয়ানি মামলার ধাপ আমরা এমসিকিউ নোটের শুরুতে দেখবেন একটা সুন্দর চার্ট করে দিয়েছি। হ্যাঁ, তো সেখানে আরো বিস্তারিত জি আছে। স্যার। যদি ধাপসমূহ লিখতে আসে 2 3 নম্বরের জন্য আসতে পারে, এইভাবে লিখলেই হবে। কি কি? মামলা দায়ের মানে ফাইলিং, সমন ফেরত, জবাব দাখিল, আপোষ মীমাংসা, আপোষ মীমাংসা মানে এডিআর, যদি না হয় তাহলে বিচার্য বিষয় গঠন, শুনানির তারিখ নির্ধারণ, প্রাথমিক শুনানি, চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায় ও ডিক্রি। তো এইভাবে আমাদের কিন্তু শেষ হবে। হ্যাঁ, এরপরে প্রবলেমেটিক প্রশ্ন। রাজীব ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন স্যার? এখানে যে 9টা ধাপ আছে, যদি আমার ভুল হয়ে যায় তাহলে কি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? মনে করেন যে 6 নম্বরটা হয়তো 2 নম্বর লিখে ফেললাম, অবশ্যই ভুল হবে এবং নম্বর পাবেন না, সিরিয়ালি লিখতে হবে। সিরিয়ালে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। জন্মের আগে মৃত্যু লিখলে তো হবে না। না স্যার, তা ঠিক হবে না। এটা খুব মানে এইভাবেই যায় এবং আপনাকে এইভাবেই যেতে হবে। জি স্যার। ঠিক আছে আনোয়ার ভাই, আপনার প্রশ্নের উত্তর শেষে দেবো ক্লাসের। আপনি কি প্রশ্ন করবেন শেষের দিকে কথা হবে আপনার সাথে।
অথবা ক্লাস শেষে আপনাকে কল দিচ্ছি। এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, একজন ঢাকার একজন চট্টগ্রামের। বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং এ কে অনুরোধ করে পণ্যসমূহ বাংলাদেশ বিমানের নিকট সরবরাহ করতে, সেই অনুসারে এ পণ্য সরবরাহ করে। মানে ঢাকা থেকে চট্টগ্রামে এই যে ব্যবসা, এখন বাংলাদেশ বিমানের মাধ্যমে এক জায়গা থেকে পণ্য অন্য জায়গায় যাবে। বি পণ্য সময়ের মূল্য এ কে পরিশোধে অস্বীকৃতি জানে, মাল পাঠাই দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না। এ টাকা আদায়ের জন্য বি এর বিরুদ্ধে মোকদ্দমা করতে চায়। এ কোথায় মোকদ্দমা করবে? ঢাকায় করবে না চট্টগ্রামে করবে না দুই জায়গাতেই করবে? এই হচ্ছে প্রশ্ন। এখন এই ধরনের প্রশ্ন উত্তর আপনার বীজ ধারা অনুসারে দিতে হবে। বীজ ধারা কি বলা হচ্ছে? যেখানে বিবাদীগণ বাস করে বা লাভজনক ব্যবসা পরিচালনা করে বা মোকদ্দমার কারণ উদ্ভব হয়, সেখানে মোকদ্দমা দায়ের করা যাবে। তাহলে মোকদ্দমার কারণ বা ব্যবসা করে বা বসবাস করে যেখানে, তো এখানে ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গায় আমরা দেখছি। এখন ঢাকা থেকে মাল চট্টগ্রামে যাচ্ছে বা চট্টগ্রাম থেকে মাল ঢাকায় যাচ্ছে, যাই হোক না কেন দুই জায়গাতে কারণ আমরা দেখাতে পারি যে এখানে কারণ উদ্ভব হচ্ছে। তাই আমরা এখানে ঘটনাটা রিপিট করলাম, তারপরে বলবো সুতরাং যে সিআরপিসির 20 ধারার বিধান মতে এ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্থানের যে কোনো স্থানের আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে, যে কোনো একটা আদালতে দায়ের করলে হবে। কারণ একই বিষয়ে দুই জায়গায় মামলা দায়ের করা যায় না, তাহলে কি হবে? সাবজুডিস হয়ে যাবে। বুঝতে পারলেন? জি স্যার। প্রশ্ন হচ্ছে কোন জায়গায় করবে? দুই জায়গার যে কোনো এক জায়গায় করলেই হবে। এখন বাদীর যেখানে সুবিধা হবে সেখানেই তো করবে, তাই না? বাদীর এলাকা যেখানে সেখানেই করবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, চাইবে, এখানেই তো করে। হ্যাঁ, চাইবে বিবাদী ঝামেলায় পড়ুক। আচ্ছা, এখানে দেখেন পি একজন রোগী যিনি নোয়াখালী জেলার বাসিন্দা। চট্টগ্রামে কর্তব্যরত ডাক্তার কিউ এর প্রেসক্রিপশন অনুসারে চট্টগ্রামে অবস্থিত আর এর দোকান হতে পি কিছু ওষুধ কিনে ছিল। ওই ওষুধগুলো সেবনের পর পি লক্ষ্মীপুরে মারা যায়। মানে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুসারে একজন রোগী মারা গেল। ঢাকায় একজন ফার্মাসিস্ট মৃত পি এর ছেলেকে জানায় যে কুষ্টিয়ার বাসিন্দা টি এর সরবরাহকৃত উপকরণ দিয়ে এস এর মালিকানাধীন ঢাকাস্থ একটি কারখানায় ওষুধগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো ভেজাল ছিল। মৃতের ছেলে মামলা করতে চায়। এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে এবং কি ধরনের মামলা দায়ের করা যাবে? আপনার উত্তরের যৌক্তিকতা নিরূপণ করুন। এই যে একটু আগে আমরা বীজ ধারা দেখলাম না, বীজ ধারা অনুসারে আপনাকে এটার উত্তর করতে হয়। তাই আমি এখানে লিখেছি 1.6 নং প্রশ্নের উত্তরের সহায়তা নিন। এখন হুবহু এটা নাই, কিন্তু আপনাদের সহায়তা নিয়ে করতে হবে। এটা আমি ক্লাস টেস্টে দিব। ক্লাস টেস্টে আপনারা উত্তর কেমন করছেন দেখব। যদি উত্তর ভালো হয় আপনাদেরটা মেনে নেব, আর যদি ভালো না হয় আমি তো ক্লাস টেস্টের সলিউশন দিবই, তখন আপনারা এটার উত্তর পেয়ে যাবেন। এখানে দেখবেন যে বীজ ধারায় বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় মামলা করলে হবে, সেটা ঠিক আছে, কিন্তু কার বিরুদ্ধে মামলা হবে এটাই হচ্ছে টুইস্ট। ডাক্তারের বিরুদ্ধে মামলা হবে না যারা ভেজাল ওষুধ তৈরি করছে তার বিরুদ্ধে মামলা হবে? এই জিনিসটা কমন সেন্স লাগালে কিন্তু পারা যাবে। পারবেন না ভাই? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, আমি যখন ক্লাস টেস্ট দিব এটা ক্লাস টেস্ট আলোচনা করব। হ্যাঁ, আর মডেল টেস্টের সময় এগুলো আমি আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিব সলিউশন ক্লাসে, সমস্যা নেই। ডি এবং সি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করেন। চুক্তি মোতাবেক ডি তার সরবরাহ করলে সি তার মূল্য পরিশোধ করেননি। দেখেন একই ধরনের প্রশ্ন, 6-এর মতোই। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা দায়ের করেন। এর আগে বললো কোন আদালতে মামলা দায়ের করবে, আর এখানে ঢাকাতে মামলা করলো, তারপরে কি হলো সেটা বলে দিই। জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তাহলে সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান। সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার করণীয় কি? সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে উত্তর দেন। মানে ঢাকায় মামলা করেছে, এখন ঢাকায় মামলা পরিচালনা করা তার জন্য একটু ঝামেলা হচ্ছে, সে চট্টগ্রামের আদালতে মামলাটা বদলি করতে চায়, মানে ট্রান্সফার করতে চায়। তো ট্রান্সফারের নিয়ম কি? ট্রান্সফারের নিয়ম হচ্ছে সিপিসির 23-2 আছে। এই ধারার বিধানে আছে যে সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করবেন, কারণ আদালত দুইটি ঢাকা ও চট্টগ্রাম তথা ভিন্ন দুইটি জেলায় অবস্থিত। মনে করেন যদি ঢাকা জেলার বা ঢাকা মহানগরের একটা আদালত থেকে আরেকটা আদালতে মামলা ট্রান্সফার করতে, তাহলে এক জেলার মধ্যে হলে ওই জেলার জেলা জজে আবেদন করলেই হবে। মানে পরিবারের মধ্যে যদি ঝামেলা হয়, ভাইয়ে ভাই ঝামেলা হয়েছে, তাহলে বাবাই তো যথেষ্ট সমাধান করতে, তাই না?
দুই জি ভাইকে স্যার। নিয়ে বসে বাবা শাসন করে দিল। কিন্তু যদি চাচাতো ভাই সমস্যা হয়, তাহলে কিন্তু বাবার পরিবারের মধ্যে থাকলো না, তখন কি দাদাকে লাগবে? দাদাকে লাগবে না? জি তার স্যার। মানে আমি এখানে বোঝাচ্ছি মহামান্য হাইকোর্টকে। তাহলে এখন হাইকোর্টে আবেদন করলে তাহলে ঢাকা থেকে মামলা নিয়ে এসে চট্টগ্রাম কোর্টে দিয়ে দিবেন। কেন? হাইকোর্টের প্রভাব ওই ঢাকাতেও আছে, চট্টগ্রামেও আছে। বোঝাতে পারলাম? জি স্যার। আর যদি নিজ জেলায় হয়, ঢাকা জেলার দুইটা কোর্টের মামলা বদলি করতে হলে জেলা জজে যথেষ্ট, জেলা জজের কাছে আবেদন করতে হয়। 23 দ্বারা দেখে নেবেন, তাহলে হবে। এতটুকুই উত্তর। 2 নম্বরের জন্য আসতে পারে এগুলো প্রশ্ন। খ, একটি ভূমির দখলে আছে। খকে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিক্রি ও খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। এক্ষেত্রে খ এর প্রতিকার কি? এটাও আছে হচ্ছে আদেশ 1-এর, সিপিসির আদেশ 1 বিধি 10-2 আছে। এখানে কি বলছে? খ, উক্ত মামলায় বিবাদী হিসাবে পক্ষভুক্তির আবেদন করে বিবাদী হিসাবে মামলায় প্রতিযোগিতা করবে। এটা হচ্ছে তার জন্য প্রতিকার। এখন আপনি বলতে পারেন এই একটা বাক্যে কি আমি শেষ করে দেব? আমি তো প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখা শিখিয়েছি, আপনি একটু যে দেওয়া আছে, ঘটনা দেওয়া আছে, ঘটনাটা যুক্ত করে একটু বড় করে ফেলেন। পারবেন না ভাই? জি স্যার। ঘটনা, বিচার্য বিষয় আমি এগুলো দিয়ে আমি যদি জাস্ট একটু মূল বড় করে জিনিসটা বলেন। দিয়ে দিলাম, তবে এগুলো 2 নম্বরের জন্য আসবে, বড় প্রশ্ন না এগুলো। টিসি এর একটু বিরুদ্ধে বড় করে আর কি স্যার, সৌন্দর্যটা বাড়ানো আর কি। হ্যাঁ, আমি মূল জায়গাটা আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। আমি বারবার বলেছি সৃজনশীলতা যেন আপনার একটু টিকে থাকে। আপনারা ট্রাই করবেন ক্লাস টেস্টে। চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করে। পি মোকদ্দমার সম্পত্তিতে সত্ত্ব দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করেন। মানে এখানে মামলা হচ্ছে টিসি এর মধ্যে, পি এসে বলছে আমি এই মামলায় বিবাদী হয়ে কন্টেস্ট করতে চাই। দরখাস্তটি মঞ্জুর যোগ্য কি? যুক্তিসহ উত্তর দিন। মানে এখানে থার্ড ব্যক্তি এসে এই মামলায় প্রবেশ করতে চাচ্ছে, সুযোগ আছে কিনা। টিসি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করেন। পি মোকদ্দমার সম্পত্তিতে সত্ত্ব দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করেন। এক্ষেত্রে পি এর উক্ত দরখাস্তটি মঞ্জুরযোগ্য নয়, কেননা চুক্তি প্রবলের মোকদ্দমায় সত্ত্ব দাবি করে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আদেশ 1 বিধি 3 এর বিধান মতে উক্ত রূপে পক্ষভুক্ত হওয়া যায় না। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে প্রবলেমেটিক প্রশ্ন 1-10 যেটা, সেটা একটা চুক্তি প্রবলের মামলা। আমরা জানি চুক্তি প্রবলের মামলা কে করতে পারে? চুক্তির যারা পক্ষ আছে তারা, অথবা একজন চুক্তি করে যদি মারা যায় তার সন্তানেরা, প্রতিনিধিরা। তো এখানে টি এবং সি এর মধ্যে চুক্তি। এখন পি এসে বলছে যে সম্পত্তি নিয়ে চুক্তি, সেই সম্পত্তিতে আমার সত্ত্ব আছে। তো এখানে টি সি এর সাথে যে চুক্তি, সেখানে যদি তাদের দুইজনের মধ্যে বাদী বিবাদী হিসেবে মামলা চলে, সেক্ষেত্রে এই মামলাতে পি এর প্রবেশের কোনো সুযোগ নেই। চাইলে পি আলাদা করে অন্য সত্য ঘোষণার বা অন্য কোনো মামলা করতে পারে, কিন্তু তাদের ভেতরে যে চুক্তি তাদের সেটা ইন্টারনাল ম্যাটার, এই ম্যাটারের মধ্যে পি প্রবেশ করতে পারবে না। তাহলে এই মামলাটা জটিল হয়ে যাবে, এই মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না সেক্ষেত্রে, যেহেতু চুক্তি প্রবলের মামলা করেছে টিসি এর বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো চুক্তি প্রবলের মামলায় এখন পি যদি দাবি করতে যায় এই চুক্তির আমিও একজন পক্ষ, অতএব আমাকে বিবাদী করা হোক, আমিও, বা আমাকে বাদী অন্তর্ভুক্ত করা হোক বা বিবাদী শ্রেণীভুক্ত করা হোক, আমি এই মামলায় কন্টেস্ট করতে চাই, এটা বলতে পারে যদি নিজেকে ওই চুক্তির একজন পক্ষ যদি দাবি করে, সেক্ষেত্রে হবে। কিন্তু এই সম্পত্তিতে আমার শর্ত আছে এটা বললে হবে না, তাকে আলাদা পৃথক মামলা করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এ তার বাড়ি বি কে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 6 ও 7 সালের সমুদায় ভাড়া বাকি, মানে এই 3 বছরের সমস্ত টাকা বাকি পড়ে গেছে এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এ বি এর বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। তাহলে 5 এবং 7 এই দুইটা সাল বাদ দিয়ে মাত্র 6 নম্বর সাল, মানে 12 মাসের জন্য মামলা করলো। মামলা। 36 মাসের ভাড়া বাকি, সে মামলা করছে মাত্র 12 মাসের জন্য। 2006 সালের
যে 12টা মাস সে মাসের জন্য। তো এই মামলা তো দেখে মনে হচ্ছে যে অযৌক্তিক, তাই না? সে সমস্ত কিছু একবারে মামলা করবে না। এবার বলছে এ 3টা কি, বছরের মামলায় তো করে। হ্যাঁ, কমন সেন্সে 3টা সালেরই একসাথে মামলা করা উচিত। এ কি পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে 5 বা 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে? যুক্তি সহ উত্তর দিন। তাহলে আমরা যে প্রশ্নটা আছে সেটা এখানে ঘটনা হিসাবে আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর এক্ষেত্রে এ পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে 5 বা 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না, কেননা দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আদেশ 2 বিধি 2-3 এর বিধান মতে প্রথম মোকদ্দমায় কোনো প্রতিকার বাদ দিলে পরবর্তী মোকদ্দমায় তা আর দাবি করার সুযোগ নেই। কারণ আমি যে মামলা করলাম, এই মামলা করার অর্থ 2005 এবং 7-এর আমার কোনো বাকি নেই। আমি 6-এর বাকি আছে শুধুমাত্র, এটা আমি স্বীকার করে নিচ্ছি, আমি বাদী স্বীকার করে নিচ্ছে। মনে করেন যে আপনার এবং আপনার প্রতিবেশীর মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এখন বিচার বসেছে, সালিশ বসেছে, সালিশের মেম্বার বা চেয়ারম্যান এসে আপনাকে বলছে যে ভাই আপনি কত টাকা পান তার কাছ থেকে। এখন আপনি বলছেন যে ভাই আমি সর্বমোট তার কাছ থেকে 5,000 টাকা পাই বা 5 লাখ টাকা পাই, যেটাই হোক। তাহলে আপনি যে অ্যামাউন্টটা বলবেন ওই অ্যামাউন্টটা যদি ওই মজলিসে দিয়ে দেয়, দিয়ে দিলে অবশ্যই আপনার লিখিত হবে যে আমি সমুদয় টাকা বুঝিয়ে পেয়ে দাবি ত্যাগ করলাম। আপোষ হয়ে যাবে। ঠিক আছে, দাবি ত্যাগ করলাম, এ কথা বলবে না তো। মামলা আপনি যখন 6 সালের টাকা পেয়ে যাবেন এবং আমি আরজিতে ততটুকুই উল্লেখ করলেন, এটার অর্থ কি আপনি আর টাকা পান নাই, এতটুকুই পান, এটাই ধরে নেবে কোর্ট। বুঝতে পেরেছেন? যদি জি স্যার। পেতেন তো আপনার এই মামলার মধ্যেই তো আসতো। অতএব ওই ভাড়া বাকি নিয়ে, আর যেহেতু একই সম্পত্তি, ওই যে একটা বাড়ি, বাড়ি ভাড়াই তো। এখন এই বাড়ি নিয়ে যে ভাড়া, এটা যদি মামলা হয়, কিন্তু যদি ভিন্ন বাড়ি নিয়ে যদি আবার মামলা করা হয় সেটা হতে পারে। তো একই বাড়ি নিয়ে আপনি 2 বছরের ভাড়া মাফ করে দিলেন, বাড়ির 1 মামলা। বছরের ভাড়া আপনি চাইলেন, পরবর্তীতে আপনি বলতে পারবেন না যে আরো 5 বা 7 সালের ভাড়া তো বাকি ছিল, আমি ভুল করে সংশোধন করতে চাই। মানে মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে আর সম্ভব না। ওই মামলার আর্জি সংশোধন করে ওই মামলাতেই আবার 5 এবং 7 প্রবেশ করাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু প্রশ্নে কি চেয়েছে যে পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে আবার মামলা করতে পারবে কিনা। বুঝতে পেরেছেন? তার মানে এই মামলা করে নিষ্পত্তি হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে, তারপরে নতুন মামলা চলবে কিনা? চলবে না। বুঝতে পেরেছেন? না, চলবে না। KOL খুলনার দৌলতপুর সিভিল জজ আদালতে এর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটি দোতরফা সূত্রে ডিক্রি হয়, মানে কন্টেস্ট হয়েছে, বিবাদী এসেছে। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মোকদ্দমাটি দৌলতপুর সিভিল জজ আদালতের পরিবর্তে খুলনার সদর সিভিল জজ আদালতে দাখিল হওয়া উচিত ছিল। তার মানে কোর্টের স্থানীয় এখতিয়ার একটু ভুল হয়েছে, মানে পাশের এলাকার কোর্টে হওয়া উচিত ছিল, কিন্তু ভুল করে অন্য একটা এলাকার খুলনা যে জজ কোর্ট সেখানে হয়েছে, কিন্তু দৌলতপুর থানার আন্ডারে হয়েছে, কিন্তু আসলে এটা সদরের আন্ডারে হওয়ার কথা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। এবং জি স্যার। আরজিতে এল স্বাক্ষর করেন নাই এবং দাবি করছে এল এর স্বাক্ষর নেই। এখানে দেখেন, KOL মামলার বাদী কয়জন? 2 জন। KL উভয়ই মামলার বাদী, 2 জন হচ্ছে বাদী। তার মধ্যে কে স্বাক্ষর করেছে, এল স্বাক্ষর করেনি, মানে একজন বাদীর স্বাক্ষর আছে, একজন বাদীর স্বাক্ষর নাই। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে মামলায় এখানে মিস্টেক বা ভুল কয়টা দেখাচ্ছে? 2টা। একটা, একজন বাদীর 2টা। স্বাক্ষর আছে, একজন বাদীর নাই। আর দ্বিতীয় হচ্ছে এক কোর্টে হওয়ার কথা ছিল, পাশের কোর্টে হয়েছে। এই তো। এমত অবস্থায় আপিল আদালতের করণীয় সম্পর্কে CPC এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোকপাত করুন। এই পরিস্থিতিতে উত্তর কেমন হবে? তাহলে আমরা ঘটনাটা দিয়ে দিব। এটা ঘটনা। আলোচ্য ঘটনার ক্ষেত্রে আপিল আদালত নিম্ন আদালতের ডিক্রিটি বহাল রাখার আদেশ প্রদান করবেন। কারণ মানে ডিক্রি টিকবে, আপিলে যে কোনো সমস্যা হবে না। যদিও একজন বাদী সই আছে তাও সমস্যা নেই, যদিও পাশের কোর্টে মামলা হয়েছে তাও সমস্যা নাই। কারণ এটা ধরে নিতে হবে যে এটা সদর কোর্টে মামলা হলেও দৌলতপুর কোর্ট যেভাবে ডিক্রি দিয়েছে সদর কোর্টে ওইভাবে ডিক্রি দিত। আপিল আদালত যদি এটা মনে করে তাহলে ন্যায় বিচার ব্যাহত হয়নি, অতএব কোনো সমস্যা নেই, আগেরটাই ডিক্রি চলবে।
নতুন করে আর মামলা করার দরকার হবে না, বা আপিল আদালত কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবে না নিম্ন আদালতের। কারণ কোড অফ সিভিল প্রসিডিওর এর 21 ধারার বিধান মতে মামলার সামান্য ত্রুটি থাকলেও যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, মামলার সামান্য ত্রুটি থাকলেও যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তবে আপিল আদালত শুধুমাত্র নিম্ন আদালতের এখতিয়ার না থাকার বিষয়টি বিবেচনায় নেবেন না। মামলার আর্জিতে বাদী এলের স্বাক্ষর না থাকার বিষয়টি একটি নগণ্য ত্রুটি যা সংশোধনযোগ্য। বুঝতে পারলেন বিষয়টা? 21 ধারাতে কিন্তু কথা জি বলা স্যার। আছে যে সামান্য ত্রুটির সমস্যা নেই। কারণ এই সিভিল মামলায় তো সংশোধন করা যায়। হ্যাঁ, এখানে যদি যার স্বাক্ষর নাই সে যদি স্বাক্ষর করতো তবুও এরকম রেজাল্ট আসতো। আবার এই দৌলতপুর সিভিল কোর্টে মামলাটা না হয়ে যদি সদর সিভিল কোর্টে মামলাটা হতো, একই ধরনেরই সিদ্ধান্ত আসতো, রায় রেজাল্ট বা ডিক্রি আসতো। এটা যদি আপিল আদালত বুঝতে পারে তাহলে যে সাক্ষ্য প্রমাণগুলো এসেছে তার ভিত্তিতে দেখবে যে কোর্ট ভিন্ন হলেও সমস্যা নেই, রায় তো একই আসবে। কারণ এভিডেন্স এবং মামলার যে কাগজপত্র বাদী পক্ষের, তাতে তো বাদী ন্যায় বিচার পাবেই, তাই না? যে কোর্টে যাক না কেন একই স্যার। সিদ্ধান্ত আসবে, কারণ কাগজে কথা বলবে। ভিন্ন কোর্ট হলে যে ভিন্ন কোর্ট ভিন্ন রায় দিবে, এটা ধরে নেওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা এতটুকু আলোচনা করব, আর আলোচনা আগাবো না, কালকে একটু কোর্টে চাপ আছে আমার।